প্রিয় দর্শক, ভালো লাগার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে কাশেম চাচা বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলন মাস্কের সাথে জরুরি মিটিং শেষ করে দেশে ফিরেছেন এবং দেশে ফেরার সাথে সাথে আমি বিগত 7-8 দিনে দেশে যা ঘটনা ঘটেছে এগুলো চাচাকে শেয়ার করলাম। চাচা বলল যে তুই এত কথা বলার দরকার নাই, কি কইবি ক। আমি ইলন মাস্কের অফিসে ছিলাম, তার স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে আমি সব কিছু দেখেছি, তুই আমার জিগা কি কইবি। চাচারা তখন আমি কইলাম, চাচা এই যে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে বুঝছো, কোনো কোনো জেলায় শহীদ মিনার ভাঙচুর হয়েছে, আবার ঢাকাতে আমরা দেখেছি বিএনপির কয়েকজন নেতাকে শহীদ মিনার প্রবেশ করতে দেয়নি। আবার ওই যে মাহমুদুর রহমান মান্না আছে না, মান্না সাহেবকে নাকি শহীদ দিবসের অনুষ্ঠান অর্থাৎ প্রধান উপদেষ্টা যেখানে প্রধান অতিথি ছিলেন সেই অনুষ্ঠানে নাকি ঢুকতে দেয়নি 21শে পদক বিতরণ অনুষ্ঠানে। বিষয়টাকে তোমার কেমন লাগছে, কিভাবে দেখছো? চাচা তখন কইল, ভাতিজা তোর মাথা ছোট, তুই পেপার পত্রিকা ঠিক মতো পড়িস না, পড়লেও মনে রাখতে পারিস না। আমি বললাম, চাচা কি? কইল যে এইটা আমাদের প্রধান উপদেষ্টা মেটিকুলাস ডিজাইনের কথা বলেছে না, রিসেট বাটন পুশ করার কথা বলেছেন না, সেইভাবে সমস্ত কিছু 47-এর পরে 71 পর্যন্ত যা হয়েছে সব কিছু মুছে ফেলতে হবে। আমি চাচাকে তখন বললাম, চাচা এটা কি তাইলে তারই অংশ? এই শহীদ মিনার ভাঙা আগেও তো দেখেছি আওয়ামী লীগের সময় টুকটাক ভাঙার চেষ্টা করছিল। চাচা বলছে যে হ্যাঁ, এটা একটা চলমান প্রক্রিয়া, তৌহিদি জনতা এটা দীর্ঘদিন যাবৎ ভাবছে, বাংলাদেশ থেকে ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছু মুছে ফেলার তারা চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় এখন তাদের ফেভারেবল সরকার, তাদের সরকার এখন তাদেরকে আর কিছু বলবে না, সো তারা সব কিছু ভাঙছে। আমাদের প্রধান উপদেষ্টা পরিষদ সবারই এখানে সমর্থন আছে। আমি কইলাম, চাচা এটা তো ভয়ের ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তো আমরা কেউ কেউ বলছে নাকি ওই যে কি করলে আমরা আমাদের জ্ঞাতি ভাই পাকিস্তানের সাথে 47-এ ফিরে যেতে পারি, তোমার কি মনে হয়? চাচা বললো যে এটা খুব সহজ, মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটন পুশের সাথে সাথে 47-এর পরে পাকিস্তানের সাথে বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, ভাষা আন্দোলন, আরও কী আন্দোলন হয়েছে 71 পর্যন্ত, 71-এর মুক্তিযুদ্ধ মাঝখানে যত আন্দোলন হয়েছে, এইসব আন্দোলনের যেসব ইতিহাস আছে, যেসব ভাস্কর্য আছে, সব কিছু ভেঙে চুরে খান খান করে এবং ইতিহাস মুছে ফেলতে পারলে আমরা পাকিস্তানের সাথে এক হয়ে যাব, এটাই তো স্বাভাবিক এবং সেটি আমরা দেখছি। আমি চাচারা কইলাম, তাইলে চাচা আমাদের যে 71 সাল আমরা এত বড় যুদ্ধ করছিলাম এটার কি হবে? চাচা কইল যে না, এগুলো থাকতে পারবে না, এটা মেটিকুলাস ডিজাইন অনুযায়ী 47-এর পরে 2024। আমি বললাম, চাচা এই জন্য কি আমাদের দেশের কালচারাল অনুষ্ঠান, গান বাজনা, কবিতা আবৃত্তি, নানান বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা কি হচ্ছে? চাচা বললো যে হ্যাঁ, সেভাবেই হচ্ছে এবং বাংলাদেশে এইসব অনুষ্ঠান আর হতে পারবে না, হতে দেয়া যাবে না। অতীতেও আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম দেখেছি, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে, তোরা দেখছস না? আমি বললাম, স্যার দেখছি, এগুলোর পরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তখন বাস্তবায়ন করতে পারেনি, এখন বাস্তবায়ন করছে, ভেরি সিম্পল। চাচাকে আমি বললাম, চাচা তাইলে কি দেশে আর গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না? চাচা বললো যে হবে না কেন, হবে। আমি বললাম কীভাবে? চাচা বললো যে হবে, রাহাত ফাতে আলী খানকে যদি আনা হয় বাংলাদেশে, আতিফ আসলামকে যদি বাংলাদেশে আনা হয়, কালচারাল অনুষ্ঠান হবে, গান বাজনা হবে, নাচ হবে, মেয়াদ উত্তীর্ণ কি খায় না সেটাও খাওয়া হবে এবং তাদেরকে কোটি কোটি টাকা দেয়া, সম্মানই দেয়া হবে, সেইটা হবে না কেন? আমি বললাম, চাচা এইটা হইলে তো এটা তো বাংলাদেশের গান আর বাংলায় গায় না, এটা তো উর্দুতে গায়। আর ও চাচা উর্দুতে গান গায়, তোমার কাছে কি মনে উর্দু গানকে আমাদের দেশে? চাচা বললো যে সব দেশের গানই চলতে পারে, তবে দুঃখের বিষয় হচ্ছে ভাতিজা, অনুষ্ঠানে যারা যায়, যারা দিল্লি না ঢাকা বইলা চিল্লাইছিল, হেরা ব্যাকে ওই হিন্দি গান শুনে। আমি বললাম কীভাবে? চাচা কইলে যে ওই যে রাহাত ফতে আলী খান, আতিফ আসলাম, এদের উর্দু কোনো জনপ্রিয় গান নাই, এরা জনপ্রিয় ভাইরাল হয়েছে হিন্দি গান দিয়ে, হিন্দি ছবিতে গান গাইয়ে হেরা ভাইরাল হয়ে গেছে। এখন হেরা আসে পাকিস্তান থেকে, বাংলাদেশে এসে হিন্দি গান গায়।
আমি বললাম চাচা এটা তো তাহলে একটা ভেজালের ব্যাপার, তাহলে কি করা? চাচা করলো যে কিছু করার নাই, কিন্তু পাকিস্তানের ভাইয়েরা তো গান গাইছে। ও আচ্ছা, পাকিস্তান করলে তাহলে সব কিছু হালাল? পাকিস্তান করলে সব কিছুই হালাল। চাচাদের আরও কথা জিগাইলাম, চাচা এই যে এখন তো আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব উনি বলেছেন বাংলাদেশে এখন আগের চেয়ে অনেক বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই বিষয়ে তোমার মতামত কি? চাচা বলে যে ভাতিজা তুই চুপ কর তো, তুই বুঝোস না, ভালো অনুষ্ঠান তো হচ্ছেই। রাহাত ফতে আলী খান, আতিফ আসলাম বা পাকিস্তানের আরও ছোটোখাটো কেউ আইলেও সেটা তো আন্তরিকভাবে করছে, সেটা তো জমজমাটভাবে হচ্ছে। তো তার মানে আগের চেয়ে পাকিস্তানের অনুষ্ঠান এখন বাংলাদেশে অনেক ভালো হচ্ছে এবং আরও হবে। ওনারা যতদিন ক্ষমতা থাকবে ততদিনই হবে। আমি চাচারে খুললাম, চাচা এটা তো দুঃখ, আচ্ছা ঠিক আছে মানলাম। তোমার আরেকটা কথা কই, সেটা হচ্ছে আমাদের ফারুকী সাহেবের একটা ছবি আছে না শনিবার বিকেল, সেটা রিলিজ হচ্ছে না কেন চাচা? এখন তো সেটা রিলিজ হওয়া দরকার। চাচা কখন খুলো যে ভাতিজা শুন, সেটা আর রিলিজ হবে না। সেটা যদি এখন শনিবার বিকেল ছবির কথা কইছিস না? আমি কইলাম হ্যাঁ। চাচা কইল যে এটা ওই আওয়ামী লীগ সরকারের বিপদে ফালাই বেল্লাই আমাদের এই সাংস্কৃতিক উপদেষ্টা অনেক চেষ্টা করছিল কিন্তু পারে নাই। এখন এটা যদি রিলিজ হয়, শনিবার রিলিজ হয়, আর কি ছবির নাম? আমি বললাম শনিবার বিকেল। চাচা বললো যে হ্যাঁ শনিবার বিকেল ছবিটা যদি এখন রিলিজ হয় পারো কি তাইলে মাইর খাইব। এখন যে তৌহিদি জনতা আছে না, তৌহিদি জনতা তারা ছেড়ে কথা কইব না। ফারুকী সাহেবও ওই যে শনিবার বিকেল এখন আর রিলিজ দেবে না, আবার আওয়ামী লীগ আইতেইব, তখন আবার তিনি চেষ্টা চালাইবেন যে না শনিবার বিকেল রিলিজ করতে হবে, শনিবার বিকেল রিলিজ করতে হবে। আমি বললাম চাচা তাইলে আমরা কবে পাকিস্তানের সাথে এক হচ্ছি? এটা তো দেরি হয়ে যেতেছে। চাচা বলল যে যখন সমস্ত ভাঙচুর ইতিহাস ঐতিহ্য সব মোছা হবে এবং স্লোগান শুনবি দিল্লি না পিন্ডি, দিল্লি না পিন্ডি, যখন শুনবি পিন্ডি পিন্ডি তখন শুনবি যে আমরা পাকিস্তানের সাথে এক হয়ে গেছি। আমি চাচারে বললাম চাচা ঠিক আছে মানলাম, আমাদের সেনাবাহিনী তো খুব ভালো কাজ করছে, এখন যে ডেভিল হান্ট চালাচ্ছে, তারপরে আরও কি তারা করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদেরকে, এই ব্যাপারে তোমার কোনো মতামত আছে নাকি? চাচা কইল যে ভাতিজা এটা তো বাংলাদেশের সেনাবাহিনী না। এটা আবার চাচা আসতে কইল। চাচা কইল যে এটা তো বাংলাদেশের সেনাবাহিনী, এটা তো পাকিস্তানের সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীর তো এই আচরণ করে না। বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বার্থের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে। এখন এইটা পিন্ডি পিন্ডি কি বলছিলাম না, পিন্ডির নেতৃত্বে চলতেছে। আমি চাচারা কইলাম চাচা এইসব কথা কইও না, যাক এখন আমাদের ভবিষ্যৎ কি? চাচা কইল যে আমাদের প্রফেসর ইউনূস সাহেব যতদিন আছে ততদিন এই দেশের ভবিষ্যৎ খারাপ, তার কারণ উনি তো হাফ নোবেল প্রাইজ পাইছেন শান্তিতে। আমি বললাম চাচা এবার আবার তুমি হাফ নোবেল প্রাইজ বললো, এটা কি বললা? চাচা বললো যে হাফ নোবেল প্রাইজ পাইছে, উনি শান্তিতে হাফ পাইছে, গ্রামীণ ব্যাংক শান্তিতে হাফ পাইছে, উনি হাফ নোবেল প্রাইজ বিজয়ী, এবং ওনার শান্তিতে যেহেতু হাফ দেয়া হয়েছে বাকি হাফ হইলে ওনার অশান্তি, এবং বাকি হাফের যে অশান্তি সেটা উনি বাংলাদেশে এখন চালাইতেছেন। অশান্তির জন্য তিনি হয়তো আগামীতে একটা পুরস্কার পাবেন। আমি কইলাম চাচা এটা কি কইলে, এটা তো নতুন চিন্তা মাথায় ঢুকলো। চাচা তোমার ধন্যবাদ। চাচা চলে গেল। আসলে তো চাচা হাসা কথাই কইছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো হাফ নোবেল প্রাইজ পাইছে, উনি অর্ধেক, গ্রামীণ ব্যাংক অর্ধেক। ওনার হাফ যেহেতু শান্তি, ওই নোবেল কমিটিতে ওনারা পুরোটা শান্তিতে পুরস্কার দেয়নি, এবং পুরোটা যেহেতু দেয়নি বাকি অর্ধেক তো অশান্তি, এবং সেই অশান্তিটা তিনি এখন পাওয়ার পাইছেন, বাংলাদেশকে এখন তিনি অশান্ত করে তুলছেন, এবং তিনি যতদিন থাকবেন ততদিন তো মনে হয় বাংলাদেশের মানুষ, বাংলাদেশ অশান্তিতে থাকবে। চাচা তো ভালো কথাই কইছে।